কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং সকল জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দের সমন্বয়ে একটি বর্ধিত সভা ও কার্যকরী পরিষদের সভা আগামী 5 ফেব্রুয়ারি 2021 শুক্রবার সকাল 10:30 ঘটিকায় শ্রী দৈর্ঘ্য মধ্য মিশনের কেন্দ্রীয় কার্যালয় স্থিত মোড়াখালী ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত হবে। আগামীকাল যে মিটিং, তার আজকে মিটিং উপলক্ষে আমি দূর দূরান্ত থেকে যে ভক্তবৃন্দ, অধিকাংশই আমরা এই চিঠিতে পাঠাতে পারিনি তাদের নিকট, তো আমি মোবাইলে যথাসাধ্য তাদের আমি আমন্ত্রণ জানিয়েছি যে আপনারা যদি আগের দিন, হয়তো ওই দিন 10:30টার ভিতর অনেকে আসতে পারবে না দূর থেকে, আবার যেহেতু পরন্ত বেলা শুক্রবার, আমরা চেষ্টা করছি দুপুরের প্রসাদ 2-2:30টার মধ্যে আমরা মিটিং শেষ করে 10টা-10:30টার থেকে 2-2:30 আমরা সবাইকে ছেড়ে দেবো, যাতে সবাই বাড়ি যেতে পারে। এই জন্য দূর থেকে আগত ভক্তদের অনুরোধ জানিয়েছিলাম যে অন্তত বৃহস্পতিবার বিকেলে এসে যদি তারা কষ্ট করে রাত্রে জাগরণ করে আমরা কিছু কথাবার্তা এগোয় রাখা এবং সুন্দর একটা পরিবেশের মাধ্যমে যে আমরা একটু ঠাকুরের নাম কীর্তন করলাম, একটু আলোচনা করলাম। হয়তো সবাইকে আমরা সত্যি দেওয়া সম্ভব না, আপনারা দেখছেন মিশনের একটু নাট মন্দিরের এক্সটেনশন হচ্ছে, পাশের ঘরটা আমরা ভেঙে ফেলছি, হ্যাঁ, এবং এরপরেও দোতলার কাজ আরম্ভ হবে। সে কারণে আমরা আপনাকে রাত্রি সঠিকভাবে আমরা ঘুমোতে দিতে পারবো না, আমরা বিশ্রাম করতে দিতে পারবো না, হয়তো সারা রাত কেন আমরা বসে বসেই কাটালাম হরিনাম কীর্তনের মাধ্যমে। যাও, আপনারা এসছেন আশাতীত। আমি যে মনে করছিলাম যে যারা হয়তো আসবে, যে কয়েকজন আসতে পারে, তার থেকে আমাদের ধারণার থেকে অনেক বেশি এসছে। এর জন্যই আমি কৃতজ্ঞ আপনাদের নিকট। আপনারা যে মধ্য মিশনকে ভালোবাসেন, আপনারা শ্রীদাম মোড়াখালী ভালোবাসেন, আপনারা গুরুচাঁদকে ভালোবাসেন, এই জন্যই গুরুচাঁদের হাতে গড়া এই সংগঠনের ডাকে, যেহেতু এই সংগঠনে আপনারা সবাই সেই সংগঠনের নেতা, সবাই আপনারা সভাপতি, সবাই সেক্রেটারি, যেহেতু এই সংগঠনের মূল যে স্তম্ভ হচ্ছে গুরুচাঁদ, আমরা কর্মী মাত্র, কর্মীও হতে পারিনি আমরা। গুরুচাঁদের কর্মী হওয়া তো অনেক কঠিন বিষয়, তাই না? আমরা কর্মী হতে, আমরা চেষ্টা করছি তার একটু কাজ করার। যে আপনারা এসছেন, সত্যি করেন আমি সেই ঠাকুরবাড়ির একটা সামান্য প্রতিনিধি হয়ে, আপনাদের সন্তান হয়ে আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এসছেন। আমাদের অনেক পরিকল্পনা আছে, যেহেতু কালকে যে আলোচ্য বিষয়, আপনারা অনেক আলোচ্য বিষয়, এর মধ্যে এসে যেহেতু আমরা যে পত্রিকাটা প্রিন্ট করি মধ্য দর্পণ, বিগত বছর আমরা একটা সংখ্যা বের করি, প্রতি বছর একটা, যদিও আমাদের পত্রিকার রেজিস্ট্রেশন হচ্ছে মাসিক, আমরা চেষ্টা করতে হবে ত্রৈমাসিক, অর্থাৎ 3 মাস পর পর একটা সংখ্যা বের করতে। অন্তত আগামী মহাবারণীর আছে মাত্র 2 মাস, আমরা একটা বর্ধিত, একটা ভালো একটা সংখ্যা, মোটা একটা সংখ্যা, আপনাদের সবার লেখা নিয়ে একটা সংখ্যা আমরা বের করতে চাই। গান, কবিতা, প্রবন্ধ, ঠাকুর সম্পর্কে যে যা লিখতে পারে। আমার বাবার কথা লিখবো, তাই না? আমার ভালোবাসার দরকার নেই, সাহিত্য রসের দরকার নেই, হ্যাঁ, ভালো কবিত্বর দরকার নেই। আমরা যার যা ভাষা, যার যা জ্ঞান আছে, সেই জ্ঞান আমরা যেন লিখি। যেমন কি লিখবো, আমার অঞ্চলে যে গুরু গোসাইবৃন্দ ছিল, অনেক গুরু গোসাই ছিল, আছে বা নেই, চলে গিয়েছেন আমাদের মধ্য থেকে, তাদের জীবনী সম্পর্কে আপনি লেখেন, হ্যাঁ, তবু অনেক আছে, অনেক কত গুরু গোসাইবৃন্দ, কত মতো গোসাই, তাদের সম্পর্কে অনেক অলৌকিক লীলার অধিকারী তারা ছিল, কিন্তু আজকে হারায় যাচ্ছে তারা আমাদের ভিতর থেকে। লেখনির মাধ্যমে কিন্তু একটা মানুষকে বাঁচিয়ে রাখা যায়, এই জন্যই আমাদের লিখতে হবে। হয়তো আমরা প্রতি সংখ্যায় যদি একজন গুরু গোসাইয়ের একটা সংক্ষিপ্ত জীবনী দিতে পারি, তাই না? ঠাকুর সম্পর্কে তো লিখবই, ঠাকুর সম্পর্কে কবিতা লিখবো, প্রবন্ধ লিখবো। সেই কারণে আমি প্রথম আজকে আমি আহ্বান জানাচ্ছি, এই পত্রিকাটা যদি বাঁচায় রাখা যায়, তার জন্য সবার প্রচেষ্টা করতে হবে এবং আমাদের লেখা দিতে হবে। তারপরে কথা ছিল গঠনতন্ত্র। আমাকে গঠনতন্ত্রটা রচনা করা ছিল
সঞ্জয় দাস, সঞ্জয় দাস সহ আগামী আরো কিছু ব্যক্তিবর্গ সমন্বয় সাধন করে গঠনতন্ত্র করছিল। গঠনতন্ত্রের কিছু ফাঁক ফোকর আছে। চতুর মানুষ তো সঞ্জয় দাস, এখন আমরা বুঝতে পারতেছি যে কেমন চতুরের পাল্লায় পড়ছিলাম আমরা। হ্যাঁ, ওর অনেক ফাঁক আছে, ওর ভিতর অনেক এমন কিছু পয়েন্ট রেখে গেছে যে পয়েন্টের মাধ্যমে এখন আমাকে ঘায়েল করার চেষ্টা করছে। এইগুলো যাতে না করতে পারে, যেহেতু আমাদের মিশনের যারা আগামীকালই কিছু ধারা উপধারা কিগুলো আমাকে পরিবর্তন করার প্রয়োজন, এইগুলো নিয়ে আলোচনা হবে। এবং আগামী যে আমাদের সাধারণ সভায় এইগুলো আমাদের সংশোধনে এনে আমরা ওটা আমরা সংশোধন করে 12-এর আগেই আমরা গঠনতন্ত্রটা প্রিন্ট করবো আর কি, নতুন যে গঠনতন্ত্র বেরোবে। পরবর্তীতে যে এটা আমাদের যেটা আমাদের একটা প্রতিশ্রুতি ছিল দীর্ঘদিনের, যে আমাদের একটা মিউজিয়াম করার এই উদ্যোগটা আমরা নিয়েছি। যে আমরা অন্তত দোতলায় এখন আমাদের এটা 36 ফুট বাই 18 ফুট আমাদের দোতলা হয়েছে। তার দক্ষিণে হবে একটা আমাদের কেন্দ্রীয় কমিটির একটা অফিসটি আছে 30 ফিট বাই 13 ফিট। হ্যাঁ, এটা একটা অফিস থাকবে, সব সময় চেয়ার টেবিল পাটা থাকবে, যাতে 50-60 জন আমরা সদস্য নিয়ে সব সময় মিটিং করা যায়, এরকম একটা অফিস। চেয়ার টেবিল, আমাদের দাপ্তরিক সমস্ত মানে ফাইলপত্র রাখার আলমারি টালমারি সব কিছু থাকবে, মিনি একটা লাইব্রেরির মতো থাকবে সেখানে। কেন্দ্রীয় ওই অফিসটা আর হলো আমাদের মিউজিয়ামটা। কাজ আমাদের শিশিরবাবু বলছে যে বাবা কত টাকা লাগে এবং দোতলা করতে একটা আমাদের একটা বাজেট করে আমরা একটা হিসেব করে আগামী এবার যেমন দুর্গাপুজোর আগে আমাদের ওই চাইনিজ ছাদটা আমাদের হয়ে গিয়েছেন, আমরা সবাই কম বেশি অংশীদার ছিলাম। আমাদের এখানে অনেকেই আছে সাদবাবু যৎসামান্য আপনারা দান করছেন। এর ভিতরে আমাদের উল্লেখযোগ্য আমাদের স্নেহস্পদ বিমল আছে, আমাদের রঞ্জিত, এরাও এই ছাদের জন্য কিছু অর্থ মানে আমাদের দান করছে। সে কারণে আমরা আশা করি যে ওরাকান্দির যে কোনো কাজ আমরা হাত দিলে ঠিকবে না। তারপরে দেখছেন এই পাশের টিনের ঘরটা আমরা ভেঙে ফেলছি, এর সঙ্গে এক হয়ে যাবে, একতাবদ্ধ হয়ে যাবে। আমাদের যত বসার করে দিয়ে আমাদের আরো বাড়বে, আরো আমাদের জায়গার কোনো অসুবিধা হবে না। এবং এর দোতলা আমরা ফাউন্ডেশন খুব শক্তভাবে করতেছি, 3 তলা 4 তলা দিতে পারি। দোতলায় সব রুম বাই রুম হবে, আমরা প্রতিটা রুমের সঙ্গে আমাদের অ্যাটাচ বাথ থাকবে, ভিআইপির থেকে আরম্ভ করে যাতে আমাকে যে কোনো অতিথিবৃন্দ বা ভক্তরা থাকতে পারবে এমন একটা ব্যবস্থা হবে আর কি। হ্যাঁ, যা হোক, এইটা আর একটা বিষয় আমাদের আছে, সেটা হচ্ছে আমি উত্থাপন করব না, তবুও করি, যে বিদেশ থেকে যে দেশের ভক্তরা বা বাংলাদেশের অনেক ভক্তরা, সে তো এই পদক্ষেপটা আমাদের আরও 5 থেকে 7 বছর আগে নেওয়া হয়েছিল, কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারিনি অর্থের অভাবে। যদিও আমাকে শিশিরবাবু এবং অনন্ত বলছিল যে মিশনের একটা সেকেন্ড হ্যান্ড হলেও একটা গাড়ি, একটা নোয়া গাড়ি আমরা দুইজনই দিতে পারবো। 10 লক্ষ টাকা হলে সেকেন্ড হ্যান্ড ভালো কন্ডিশনের একটা নোয়া গাড়ি হয়। হ্যাঁ, কিন্তু ওনারা আবার পিছিয়ে গেল, ওনাকে দাবি যে আমরা যে মিশন থেকে গাড়ি দেব, সে তো মিশনের 2 জন, আমি অনন্ত আর আমি শিশির, তো মিশনের 2 জন না, আমাকে 2 জনের দিলে তো মিশনের হবে না। মিশনের অন্য ভক্তরা যদি আমাদের কিছু অর্থ আমাদের হাতে দিয়ে বলে যে আমরাই দিলাম, বাকি তোমরা দাও। হ্যাঁ, এর পরবর্তীতে বেশ কয়েক বছর আমরা স্থগিত হয়ে গেছে সে বিষয়টা। এখন আবার আমাদের বিদেশি কিছু কমিটি, কোন কোন কমিটি, ইতালি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোরিয়া, আচ্ছা, এরা বলছে যে এখন মানে মাঝে মধ্যেই তো তারা খোঁজ খবর নেয়, আমার সাথে মোবাইল যোগাযোগ করে যে আমি আসলে অসুস্থ, আমি হার্টের রোগী, বা আমি অসুস্থ বা বয়স হচ্ছে। আর সংগঠনের এত মানে আমাদের কার্যক্রম, মানে একদিনে 2-3টে প্রোগ্রামও করতে হয়, আর সারা বছর যে গাড়ি ভাড়া দিতে হয় আমার। হ্যাঁ, যেখানে যাই এই অর্থগুলো তো সেই ভক্তরা দিচ্ছে, এবং সে প্রচুর টাকা। আমরা দেখছি একটা গাড়ির টাকা চলে যায় ওই প্রতি খালি ভাড়া দিতে দিতে। হ্যাঁ,
তাতে যদি আমরা ওই এককালীন কিছু পয়সা সবাই দেই, হ্যাঁ, তাতে কিন্তু একটা গাড়ি মিশনের হয়ে যাচ্ছে, তাতে আমাদের প্রচার কার্যের সুবিধা হচ্ছে, হ্যাঁ, এবং মিশনের নিজস্ব একটা গাড়ি হয়ে যাচ্ছে। এই বিষয়টা আগামীকাল আমরা আলোচনা করব। তাতে আমাদের বিদেশি ভক্তদের একটা অনুদান আসছে, কোথাও 5 লাখ, প্রায় 5.5 লাখ টাকার মতো তারা প্রতিশ্রুতির মধ্যে দিয়েছে। এবং আমাদের যারা পটুয়াখালীর যারা আমাদের আছে বিভিন্ন অঞ্চলে, ঢাকারও কয়েকজন বলছে যে বাবা উদ্যোগটা নেওয়া হোক, আমরা দেব, হ্যাঁ। এবং আমি রঞ্জিতের সঙ্গে আলাপ করছি, যে রঞ্জিত বলছে যে বাবা আমি আছি, বিমল আছে, সঞ্জয় আছে, আমরা সবাই মিলে তুমি কি বলো তাই আমরা দেব। আমি বলছি আমি কিছু বলবো না, এটা বাবা তোমরা যা দেবা আমরা তাই নেবো, হ্যাঁ। এইভাবে, কারণ আমরা যদি একটু গাড়ির বিষয়টা আমি সবার জন্য অনুরোধ করবো না সবার টাকা দিতে হবে, আমরা দেওয়ার মতো যারা আছি, তাই না? আমার 4-5 লক্ষ টাকার মতো অলরেডি হয়ে গেছে। তারপরে এই দেশ থেকে আমরা যা পারি কালেকশনটা করে আমরা শিশিরবাবুর হাতে তুলে দেবো, যে এখন গাড়িতে আপনারা বের করে দেন, ওই 50,000ই লাগুক, 1 লাখ টাকাই লাগুক, বাকিটুকু আপনারা দেন, আপনাকে 10 লাখ টাকা দেওয়া লাগবে না। তবুও আমরা তাদের একটা দাবি রয়েছে যে মিশনের সবাই কি দিতে পারে, তারপরে বাকিটুকু আমরা দেবো। এই জন্যই এলো। তারপরে সবচাইতে বড় যেটা আমাদের, সেটা হলো আমাদের গুরুচাঁদ মন্দির। যেহেতু আমরা আমাদের জীবনের, আমি মনে করি সর্বোচ্চ শ্রেষ্ঠতম দান বলা যাবে না। গুরুচাঁদের ঋণ, গুরুচাঁদকে তো দান করা যায় না, দান করা যায় না। চেষ্টা করবো তার ঋণও শোধ দেওয়া যায়। আমাদের ইনকাম করা বা যে ইনকামের ক্ষমতা দিচ্ছে সেটাও গুরুচাঁদ আমাদের, তাই না? তার ধন যদি তার একটু দিয়া আমরা তার দেওয়াও যায় না, তবুও আমরা একটু তার কৃপা যদি একটু পাওয়ার চিন্তা ভাবনা করতে হয়, তাই না? এই জন্যই আমরা আশা করব আমাদের জীবনের শ্রেষ্ঠতম যে দান, আবার সে দান কথাটাই বললাম, যে দান কথাটা জড়িতর সাথে আমরা দিয়ে আমাদের যে প্রতিশ্রুতি ছিল হরিগুরুচাঁদ মতুয়া মিশনের পক্ষে, এই যেমন চুলোর কাজ দীর্ঘদিন পরে আরম্ভ হয়েছে, এরা বলছে মিস্ত্রিরা এদের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে 13 লক্ষ টাকায়, মানে মাল ম্যাটেরিয়াল বাদে ওরা শুধু মজুরি নেবে 13 লক্ষ টাকায়, চুলো কমপ্লিট করে দেবে। হ্যাঁ, আগামী 6 মাসের মধ্যে, অর্থাৎ রথযাত্রা আমরা ধরছি, রথযাত্রার মধ্যে চুলোর কাজ কমপ্লিট হবে। এরপরেই তো আমাদের কাজ, যে তার সৌন্দর্য বর্ধনে যে টাইলস বা মার্বেল পাথর, এইটা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম মিশনের পক্ষ থেকে আমরা করি। সে কারণে আমরা গত এই করোনার আগে যে মিটিংটা হয়েছিল, এই মিটিংয়ে আমরা আলোচনা করছিলাম, এক একটা অঞ্চলের থেকে একটা প্রতিশ্রুতি এসেছিল। হ্যাঁ, এর ভিতর যেমন আমাদের একজন দাতা ইতিমধ্যেই আমাদের ভিতর থেকে চলে গিয়েছে, আমাদের শ্যামাবত বড়, হ্যাঁ, সে 1 লক্ষ টাকা দান করার তার কথা ছিল, সে নাই, সে চলে গিয়েছেন। এইরকম আরও অনেকেই আমাদের ছেড়ে চলে গেছেন ইতিমধ্যে। তবু আমাদের এই কাজ তো ব্যাহত হবে না, এই কাজ চলবে। আরও আমি আশা করি যে যা প্রতিশ্রুতি দিয়েছে, এই আমাদের প্রতিশ্রুতির আমাদের বেশি অর্থ আমাদের আসবে, কারণ এই প্রতিশ্রুতির অনেক বেশি আমরা অর্থ পাবো, একটু যদি মন মানসিকতা আমাদের থাকে। সে কারণে এই বিষয়টাও আমরা, আরেকটা বিষয় আছে, অনেকে আছে যেমন শঙ্কর গোসাই, সে যদি ধরে যে আমি 2 লাখ টাকা দিতে চাইছি, তুমি এই দেবা ওনাকে কিন্তু সুবিধা হয়, কোনো ব্যাপার না। কিন্তু অনেক অঞ্চল আছে তাদের রসিদের দরকার হয়, তাই না? রসিদের দরকার হবে, সেই কারণে সেই গুরুচাঁদ মন্দিরের টাইলস ও মার্বেল ক্রয়ের জন্য যে কালেকশনের রসিদও আমাদের নিকট আছে। যদি কোনো গোসাইরা বা কোনো ব্যক্তি যদি রসিদের প্রয়োজন হয়, আমাদের নিকট থেকে আপনারা রসিদ সংগ্রহ করবেন আর কি। এই জন্যে এটা বলে রাখলাম যে নতুবা রসিদ যেমন একটা ডকুমেন্টস থাকা, এটা যেমন আদায় করারও সুবিধা হয়, আর যে আমি রসিদটা নিচ্ছি তারও একটা সুবিধা মানে কি জানেন, 50 বছর পরে ওই রসিদটা ঘরে থাকলে তার ভবিষ্যৎ জেনারেশন দেখবে যে আমার বাবা বা আমার ঠাকুরদা গুরুচাঁদ মন্দিরের জন্য এই 100 টাকা 200 টাকা বা 500 টাকা দিয়েছিল, একটা বড় ডকুমেন্ট। হ্যাঁ, এই জন্যই রসিদ সংগ্রহ করা যা হোক, এই বিষয়টাও আমরা কালকে দেখবো।
এবং যে অঞ্চল থেকে অনেক অঞ্চলে প্রতিশ্রুতি দিয়েছিল, অনেক অঞ্চলে প্রতিশ্রুতি দেয়নি, তারা উপস্থিত ছিল না। আমি মনে করি অনেক অঞ্চল আমাদের বাকি পড়ে আছে, তারা এগোয়ে আসতে হবে এবং আমাদের নিজেদের টিম প্রতি অঞ্চলে অঞ্চলে যেতে হবে। এবং আর একটা বিষয়, আমাদের অনেক অঞ্চলের মিশনের কমিটির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। সেই অঞ্চলগুলোতে আমাদের কমিটি করতে হবে, নতুন কমিটি। যেমন আমাদের এই কুয়োকাটা অঞ্চল, কলাপাড়া অঞ্চলের থেকে সুশান্তরা আসছেন, আমাদের কলাপাড়ার কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং কুয়োকাটার সম্মেলন বিগত 2 বছর হচ্ছে না, করোনার কারণে 1 বছর আর 1 বছর বিভিন্ন কারণে। এই জন্যই আমাদের কলাপাড়া অঞ্চলের কমিটিটা করা আমার একান্ত দরকার। আমাদের কখন আসছেন, আমাদের সুশান্ত আসছেন, এদের বড় বড় দুটো মতুয়ার দল এবং ওই অঞ্চলে এরা নেতৃত্ব দেয় মতুয়াদের, এই কারণে এরা আসছেন। এরা একটা পরিবেশের সৃষ্টি করুক। আমরা কখনের বাড়ি বসি, আমরা ওই সুশান্তর বাড়ি বসে সবাইকে দেখে আমরা চাই মিশনমুখী যারা মিশনমুখী যে লোকগুলো, তাদের ডাকতে হবে, তাদের নিয়ে আমরা কমিটি করব। ভেজালপন্থী মতো আমরা দেবো না। এ দলে ও দলে থাকবে আর মিশনের ক্ষতি করার চেষ্টা করবে, এই লোক নিয়ে আমরা কমিটি আর করবো না। স্পষ্ট কথা আমাদের। হ্যাঁ, আরও যে অঞ্চলে আমাদের কমিটি নেই, আমাদের কাজ করতে হবে সেই সমস্ত অঞ্চলে। এই কারণে আমরা রাত্রে আমরা কিছু আলোচনা করব। প্রতিটি অঞ্চল থেকে যারা আসছেন, আমাদের সাতক্ষীরা থেকে আসছেন, আমি পরিচয় কিন্তু কেউ দেই না। অনেকে ভাবতে পারে বাবা আমার কথা বলবো না, আমি তবুও আমি বলবো যে যেহেতু আমরা আরও প্রচুর লোক হবে কালকে, হয়তো সবার পরিচয় দেওয়া সম্ভব হবে না, তবুও আমাদের আজকে একটা ভালো ব্যক্তি পরিচয় দিক। তার মধ্যে উল্লেখযোগ্য যেহেতু আমাদের অঞ্চল ভেদে যারা মত ধর্ম প্রচারক আছে, বড় বড় গোসাই আছে, এখানে এক একটা অঞ্চলের নেতৃত্ব দিচ্ছে। আমাদের বৃহত্তর খুলনা যশোরের থেকে আমাদের দশরথ গোসাই, মতুরত্ন দশরথ গোসাই আমাদের আসছেন, আমাদের হরিপদ গোসাই, আমাদের গোসাই ঠাকুরদাস গোসাই, তারপরে আমাদের মনু গোসাই। আপনারা জানেন সেই এক ডাকে যাকে আমরা চিনি, সেই বলতলির কেওয়া বিনা বইটে পার হয়ে গেলেন সেই মনু গোসাই। সেই মনু গোসাইয়ের ছেলে আমাদের শঙ্কর গোসাই, সে আজকে পিতৃধর্ম পালন করছেন। তারও এখন হাজার হাজার শিষ্য, তার বাবার ভক্ত তো আছে, তার ঠাকুরদারও ভক্ত আছে, তার ঠাকুরমারও প্রচুর ভক্ত আছে। আজকে সেই শঙ্কর গোসাই আছে। আমাদের মতুয়াদের গর্ব যে আমাদের একটা ছেলে সাবরেস্টার হয়েছে এবং সে ব্যক্তিগতভাবে স্বনামধন্য আজকে মতুয়া সঙ্গীতের জগতে, যার নাম সবাই জানে, যে সঙ্গীতের উপর আমরা মতুরত্ন পদক দিয়েছিলাম আমাদের সদানন্দ বড়াল। আমাদের আর এক স্নেহস্পদ আছে বিমল মৃধা, ভালো সুকণ্ঠ গায়ক এবং ভালো উচ্চপদর সরকারি সে কর্মকর্তা ঢাকায় আছে। হ্যাঁ, তার মন আছে ঠাকুরের জন্য কিছু করার, সে আসছে। আমি বলছিলাম বাবা তোমার যাইতেই হবে, সে আমার কথা রাখছে। হ্যাঁ, আসছে। আমাদের মোরলগঞ্জ থেকে আসছে সুখদেব ঘোষাল। হ্যাঁ, আমাদের মিন্টু তো সবাই জানে, স্নেহস্পদ মিন্টু আমাকে সাংগঠনিক সম্পাদক, আমাকে নিত্যানন্দ মজুমদার মিশন থেকে। আমি যতদিন আছি সংগঠনের সাথে জড়িত, নিত্যবাবু ততদিন আছে। মানে নিত্যবাবু আমারে আসছিল একদিন পরীক্ষা করতে, বাবার মৃত্যুর পরে আমি আগরজোড়া গেছিলাম। উনি একটা টিম নিয়ে আসছিল, আমার বয়স তখন কত বলেন, 85 সালে বাবা উঠে গেছে, হয়তো 86 বা 87 দিকে গেছিলাম আমি আগরজোড়া, দক্ষিণারঞ্জন উকিলের বাড়ি, উকিল বাড়ি। হ্যাঁ, উনি আসছিল ওনার একটা গ্রুপ নিয়ে, প্রফেসররা, যে আমার পরীক্ষা করার জন্য ঠাকুর কি জানে কি বোঝে। যাই হোক, আমাদের প্রশ্ন বানে আমার বিদ্ধ করছিলেন। যাই হোক, আমি যে উত্তরগুলো দিয়েছিলাম ওনার সন্তুষ্ট হয়েছিল, সেখান থেকে আমার সাথে আছে নিত্যানন্দ বাবু। এই এবং তারপরে আমাদের মাস্টারবাবু, আমাদের প্রিয়লাল মল্লিক। আসলে কিছু আপন লোক আছে, মানে কথা বলা যায়, সময় রাগ হই, সময় বেশি কথা কই, সবাই এই করি। তারপরে আমাদের পলিন তো আমাকে 14 জনের মধ্যে এক রত্ন, 14। যখন মতুয়া মিশনের প্রথম কমিটি করি 14 জন নিয়া, হ্যাঁ, তার মধ্যে এই পলিন। হ্যাঁ,
তারপরে পটুয়াখালী থেকে আসছে বিপুল। হ্যাঁ, আমাদের নির্মল থেকে কৃষ্ণ দাস আছে। সাতক্ষীরা কৃষ্ণ কথা বলবো তো, কৃষ্ণ তো আমার আমলের না, আমার বাবার ধরা, বাবার আমলের লোক। সাতক্ষীরাটা এখন তার মুখের দিক তাকিয়ে আছি। আমাদের আর এক যে সেই 92 সালের যে মৎস্য সম্মেলন ঢাকার, তার 2-3 জন হতা মনু গোসাই, আমাদের সুতলের নগেন গোসাই, দক্ষিণ অঞ্চলের মণি গোসাই, বগার মনীন্দ্রনাথ গোসাই, তার সুযোগ্য পুত্র শচীন গোসাই এখানে উপস্থিত আছে। আমাদের আর এক মণি গোসাই, মণি ডালির সুযোগ্য পুত্র প্রশান্ত এখানে আছে। আমাদের সুশান্ত আছে। আমাদের সেই দীনদাসের যে বংশধর, যে যার বাড়ি বসে আজকে মতুয়া নাম হয়েছিল, তাই না? ইয়ার শুনি যাকে বলে প্রভু হরিচাঁদ ভিন্ন সম্প্রদায় মোরা মতুয়া খান, সেই দীনদাসের বংশধর আমার কৃষ্ণ দাস। হ্যাঁ, আমাদের এই নতুন এক ভক্ত আসছে, এই যে বিধান, এই কয়েকদিন আগে তার বাড়ি আমরা অনুষ্ঠান করে আসছি গত সপ্তাহ। এটা হলো কোন গ্রাম যেন? বাসাই। আমাদের ঢাকার গোসাই, এখন ঢাকার গোসাই, যদিও কাঠালিয়ার, এখন আমাকে এটা সবাই চেনে, কম বেশি আমাকে সবাই চেনে। আমাকে সুশীল চাঁদুরি, সুশীল গোসাই। আমাকে একটু বাসা আছে ঢাকায় মিশনের, যার ভাড়াও দিতে পারি না ঠিক মতো, সেই বাসা পাহারা দেয়। আর বাড়ি গেলে ওনারে চাপে, আমাকে তো ধরতে পারে না বাড়ি গেলে, উনি ওই বাসায় থাকে, ওনারে চাপে আর কি। এইরকম আমরা সবাই আছি। আমাদের এই যে সরজিৎ কাকু আছে, আমাদের চন্দন আছে, গৌতম আছে, অনেকেই আছে। আপনারা কিন্তু, আমি যাদের নাম বলতে পারলাম না, আপনারা নিজেরা, আমাদের এই দেবাশিস আছে, কই দেবা কই, আমাদের সম্রাট আছে, যে সব সময় ক্যামেরা নিয়ে থাকে, আমাদের পরেশ আছে। এই জন্য অন্য অন্য ভক্তরা অনেকের নাম বলতে পারলাম না আমি, আপনারা কেউ মনে কিছু করবেন না। ইয়ং জেনারেশনের কিছু ভক্ত আছে। আমাদের নির্মলের কথা বলছি, আমাদের ওই মেডা বাবু আছে, কুমুদ বাবু, আমাদের তারপরে আমাদের খোকন আছে, বল আছে, নীলকান্ত প্রবীণ ভক্ত আমাদের, নগেন আছে, হ্যাঁ, যে দীর্ঘদিন আমার সাথে, নগেন বৈষ্ণব, এদের তো বোঝা যাবে না। আমাদের আশিস আজকে আমতলির প্রতিনিধিত্ব করতেছে। হ্যাঁ, নিবেদিত প্রাণ, ওরা মিশন বলতে হবে না, আমতলিটা ওরা আশিস এক নম্বর একনিষ্ঠ কর্মী। সে কারণে যারা উপস্থিত হয়েছেন, হয়তো অনেকের নাম বললাম, অনেকের বলতাম মৃত্যুঞ্জয়, অনেকের নাম বলতে পারলাম না, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা কষ্ট করে সারা রাতটা অতিবাহিত করবেন। তারপরেও আমরা যথাসাধ্য চেষ্টা করব যে আপনাদের অন্তত শীত নিবারণের জন্য কিছু কাপড় চোপড় দেওয়া। আর সে কারণে আমি মনে করি, আমি যে আলোচনাটা করলাম, এর উপর ধারাবাহিকভাবে আপনারা কিছু মন্তব্য করবেন, বা আপনারা মনের কথা আপনারা পর্যায়ক্রমে আমরা কথা বলবো, তাই না? দু একটা গান কীর্তন হবে, একটু কথা বলবো। তা আমরা এখন একটা কীর্তনের দিকে যাই। কে গাইবে?